অনেক প্রাচীন ২ টা দার্শনিক প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করি। প্রথম যেটা সেটা হচ্ছে যে মন আর মস্তিষ্ক ২ টা কি আলাদা জিনিস কিনা? মানে আমাদের আত্মা আর আমরা যেই চিন্তাভাবনা করি সেটা কি ডিফারেন্ট নাকি? সেটা। তো এটা মানব ইতিহাসের সবচেয়ে পুরানো দার্শনিক প্রশ্নগুলোর একটা কিন্তু। দার্শনিকরা প্রায় ১০০০ বছর ধরে এটা নিয়ে ফাইট করতেছেন, লড়াই করতেছেন যে আ আসলে কোনটা সত্যি এবং বিজ্ঞানীরা কিন্তু এখনো পর্যন্ত এইটার কোনো নিশ্চিত উত্তর খুঁজে পান নাই। তো এই বিষয়টা নিয়ে ৩ টা বড় অবস্থান আছে। একটা হচ্ছে গিয়ে দ্বৈতবাদ, মানে মন আর মস্তিষ্ক হচ্ছে আলাদা। ১ম টা দ্বৈতবাদ। আর দার্শনিক রেনে ডিকার্তে কিন্তু বলছিলেন যে শরীর হচ্ছে গিয়ে একটা জড়বস্তু। আর মন হলো হচ্ছে গিয়ে সম্পূর্ণ ভিন্ন একটা অবস্থা বা সত্তা বা আত্মা। আমি ভাবি তাই আমি আছি। এই বিখ্যাত উক্তিটা কিন্তু সেখান থেকে আসছিল। কিন্তু সমস্যা হচ্ছে মন আর মস্তিষ্ক যদি আলাদা হয়ে থাকে, তাহলে তারা একে অপরকে প্রভাবিত কিভাবে করতেছে? মানে আপনি ভাবছেন এবং আপনার শরীর দিয়ে ওই কাজটা করছেন। এরা প্রভাবিত কিভাবে করছে? এই প্রশ্নটার উত্তর কিন্তু আমরা জানি না। মানে মন কিভাবে হাত নাড়াতে পারে? আর ২য় যেই থিওরিটা আছে সেটা হচ্ছে যে আ একাত্মবাদ। তো একাত্মবাদ কিন্তু হচ্ছে মন আসলে মস্তিষ্কেরই একটা কাজ। আ এইটাই আমার কাছে মনে হয় কিছুটা যুক্তিপূর্ণ। কারণ আধুনিক নিউরোসায়েন্সের মূল অবস্থানও এইটা। এটার অর্থ হচ্ছে যেমন উদাহরণ যদি দেই আমি, সেটা হচ্ছে যে ধরেন আপনি যদি ভয় পান তাহলে আপনার এই মস্তিষ্কের যে অ্যামিগডালা অংশ আছে সেটা সক্রিয় হচ্ছে। আবার আপনি ধরেন ভালো কিছু খাচ্ছেন, কফি খাচ্ছেন বা কোনো একটা সুন্দর দৃশ্য দেখছেন, প্রেমে পড়েছেন, তখন দেখবেন যে আপনার ডোপামিন বাড়ে। আবার আপনি যদি কখনো মস্তিষ্কে আঘাত পান তাহলে কিন্তু দেখবেন যে আপনার ব্যক্তিত্ব বদলে যায়। অনেকে স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। তার মানে হচ্ছে আপনার মস্তিষ্কই আসলে আপনার মন বা আপনার সত্তা, আপনি যেটা নিজেকে ভাবেন আরকি। সেটা হচ্ছে আপনার মস্তিষ্কই সবকিছু আ ক্রিয়েট করে দেয়। আপনার যেই বাহ্যিক আচার-আচরণ সবকিছু আসে আপনার মস্তিষ্ক যে অভিজ্ঞতাগুলো নিয়েছে সেগুলো সঞ্চয় করা থেকে আপনি আপনার এই যেই মন বলছেন বা সত্তা বলছেন বা আত্মা বলছেন সেটা ক্রিয়েট হচ্ছে। তো এই একত্ববাদী হচ্ছে গিয়ে আসলে নিউরোসায়েন্স এর ভাষায় বলা যায় যৌক্তিক অবস্থান। আর ৩য় যেই তত্ত্ব আছে, আ থিওরি, সেটা হচ্ছে গিয়ে প্যানসাইকিজম, মানে চেতনা সবখানেই আছে। তো প্যানসাইকিজম জিনিসটা আসলে একটু জটিল। তো এটি একটু অদ্ভুত শোনা যায়। তো ডেভিড ক্যালমার্স এর মতো আধুনিক যে দার্শনিকরা আছে, ওরা কিন্তু এইটাকে বেশ গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা করেন এবং তাদের মতটা হচ্ছে গিয়ে চেতনা হচ্ছে মহাবিশ্বের একটা অংশ এবং এক মহাবিশ্বের মৌলিক বৈশিষ্ট্য একটা। তো শুধু মস্তিষ্কের এই উপাদান নয়, আমরা যেহেতু মহাবিশ্বের অংশ, এই মহাবিশ্বের কিছুটা চেতনা, মানে মহাবিশ্ব আমাদের মাঝখান দিয়েই নিজেকে খুঁজে বেড়াচ্ছে। তো এটা হচ্ছে প্যানসাইকিজমের অংশ। তো আসল রহস্যটা আসলে কোথায়? বিজ্ঞান একটা প্রশ্নের উত্তর দিতে পারছে না। যেটাকে বলা হয় দ্য হার্ড প্রবলেম অফ কনশাসনেস। মানে এই যে চেতনার কথা বলতেছি, এই চেতনা জিনিসটা কি? বিজ্ঞান কিন্তু এখনো একদম সঠিকভাবে এই জিনিসটার উত্তর দিতে পারে নাই। এটা দর্শনেরও প্রশ্ন, এটা বিজ্ঞানেরও প্রশ্ন। এখন কোন জিনিসকে আপনি লাল কেন দেখেন বা নীল কেন দেখেন? এই যে অনুভূতিটা, এই অনুভূতিগুলো বা ধরেন আপনি উষ্ণ অনুভব করছেন, আপনি লজ্জা পেলে লাল হয়ে যাচ্ছেন। এই যে জিনিসগুলা ঘটতেছে, এই জিনিসগুলা কেন ঘটতেছে? এই যে অভিজ্ঞতাগুলো সঞ্চয় করতেছি, একজনের অভিজ্ঞতা কিন্তু আরেকজনের থেকে আলাদা হয়। এই জিনিসগুলা কিন্তু আমরা বলি যে নিউরন ফায়ার করছে। মানে আপনি প্রতিনিয়ত দেখা যায় যে মস্তিষ্কের যে নিউরনগুলো আছে সেগুলো রিওয়ায়ারিং হয়। হিউম্যান ব্রেইন নিয়ে একটা কথা আছে, সেটা হচ্ছে যে উই আর নট মেড ফর সাকসেস, উই আর মেড ফর সারভাইভাল। মানে আমাদের বডি বলেন, মস্তিষ্ক বলেন, সেটা এমনভাবে ওয়ারিং করা হয়েছে যে আমরা আসলে টিকে থাকার জন্য আরকি, কোনো কাজে সফল হওয়ার জন্য না। তো এই দার্শনিক প্রশ্নগুলো করতেছি কারণ একটু পরে আমি যে আলোচনাটা করব এটার সাথে তার কিছু হলো লিঙ্ক আপ আছে। তো নিউরন ফায়ার করছে, আপনার মস্তিষ্কে তথ্য জমা হচ্ছে, সেই তথ্য কিছু ভুলে যাচ্ছেন, কিছু অভিজ্ঞতা থাকছে, পরবর্তীতে আবার সেটা ব্যবহার করতেছেন। কিন্তু এর মাঝখানে অনুভূতিটা কোত্থেকে আসে? আপনার আত্মাটা কোত্থেকে আসে? এটা কিন্তু এখনো একটা মিস্ট্রির মতো রয়ে গেছে। তো মন আর মস্তিষ্কের যদি আপনি তুলনা করেন, অনেকটা আমরা ধরেন কম্পিউটারের কথা চিন্তা করি যে কম্পিউটারের একটা মস্তিষ্ক আছে। তাকে কমান্ড দিলে সে কাজ করতেছে। যদি আমরা এইভাবে ধরি আরকি সাধারণ দৃষ্টিতে। তো মস্তিষ্ক হচ্ছে গিয়ে ধরেন আপনার হার্ডওয়্যার, এটাকে দেখা যায়, ছোঁয়া যায়। এখানে নিউরন আর রাসায়নিক ক্রিয়াগুলো হচ্ছে। আর মনকে যদি বলেন, আত্মার কথা বলেন, মনের কথা বলেন, সেটা হচ্ছে একটা সফটওয়্যারের মতো। এবং এইটাকে অনুভবও করা যায় না, এটাকে ধরাও যায় না। চিন্তা, স্মৃতি, অনুভূতি সবকিছু হচ্ছে গিয়ে আমাদের এই সফটওয়্যারের মতো। কিন্তু আসলে এই উপমাটাও পুরোপুরি ঠিক হয় না। কারণ কম্পিউটার কিছু অনুভব করে না। কিন্তু মানুষ হিসেবে আমরা করি। আর কম্পিউটার যদি কিছু অনুভব করেও সে কিন্তু সেটা আমাদেরকে বলতে পারে না। আমরা কিন্তু বলতে পারি আরেকজনকে যে আমি ব্যথা অনুভব করছি, আমি মনে কষ্ট পেয়েছি। তো যাক, এটা বিশাল একটা দার্শনিক
প্রশ্ন এবং বিজ্ঞানেরও প্রশ্ন, যার উত্তর আসলে বিজ্ঞানও দিতে পারিনি, দর্শনও দিতে পারিনি। তবে মন আর মস্তিষ্ক কিন্তু অবিচ্ছেদ্য একটা জিনিস। দর্শন বলছে যে মন মস্তিষ্কের চেয়ে বেশিও কিছু হতে পারে, কিন্তু সত্যিকারের উত্তর আসলে আমাদের জন্য আরো দীর্ঘকাল ধরে একটা রহস্য রয়ে যাবে। আর এরপরে পরের চ্যাপ্টারটায় আসি, সেটা হচ্ছে যে আরেকটা দার্শনিক প্রশ্ন। সেই দার্শনিক প্রশ্নটাও অনেকদিন ধরে মানুষ হয়তো খুঁজছে তার উত্তর, কিন্তু এখনো ঠিক মতো খুঁজে পায় নাই। তারপরেও তারা কিছু ট্রেইট আইডেন্টিফাই করতে পারছে যে এই জিনিসগুলোর কারণে এই ঘটনাগুলো ঘটে থাকে। সেটা হচ্ছে যে আমরা যদি প্রশ্ন করি যে মেধা বলতে আসলে কি বোঝা যায়, বা মেধাবী লোকজন কোত্থেকে আসে আর কি। আপনি কি বংশক্রমে মেধাবী হন, যে আপনার বাবা মেধাবী ছিলেন তাই আপনি মেধাবী হন, আপনার বাবা বিজ্ঞানী ছিলেন আপনিও বিজ্ঞানী হবেন, আপনার বাবা ডাক্তার ছিল ডাক্তার হবেন, নাকি এটা হুট করে অ্যাক্সিডেন্টালি হয়ে যায় যে একজন মেধাবী? তো এখন এখানে দুইটা দৃষ্টিভঙ্গি আমি বলতে পারি, যদি দর্শনের ভাষায় বলি আর কি। সেটা হচ্ছে যে হ্যাঁ, মেধা বলতে কিছু আছে, আর একটা হচ্ছে যে মেধা বলতে কিছু নাই, এটা তৈরি হয় বা প্র্যাকটিসের ফলে মেধা করে যায়। তো কিছু গবেষণায় দেখা গেছে যে মস্তিষ্কের গড়ন, নিউরাল সংযোগের ঘনত্ব, ওয়ার্কিং মেমোরির ক্ষমতা, এগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা হয়। তার মানে হচ্ছে যে আমরা যদি ধরি যে মুখস্থবিদ্যা হচ্ছে একটা মেধা, মেধার মাপকাঠি, তো সেই মাপকাঠিতে পৃথিবীর সবাই কিন্তু সমান দ্রুতভাবে বা একবার একটা বই ওরা কিন্তু মুখস্থ করতে পারবে না, সবাই সমানভাবে পারবে না। এই মুখস্থবিদ্যার মাপকাঠি যদি মেধার ক্ষেত্রে নিয়ে আসি ধরার জন্য, তাহলে দেখা যাবে যে হ্যাঁ, মেধাবী বলতে আসলে কিছু আছে। ডিফারেন্ট ডিফারেন্ট লোকজন ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ মেধা নিয়ে আসে, এবং সবার মুখস্থ করার ক্ষমতা এক নাই। আবার যমজ যে সকল ভাই বা বোনরা থাকে, যমজ সন্তানদের উপর গবেষণা দেখা গেছে যে বুদ্ধিমত্তার একটা অংশ এরা উত্তরাধিকার সূত্রে পায়। আর এটা তো মানে সবাই সাধারণভাবে জানেন যে কিছু মানুষ কিন্তু কম সময়ে জিনিসপত্র শিখতে পারে। একজনের একটা দেখা গেছে নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে, ভাষা শিখতে ওর হয়তো ১ ঘন্টা সময় লাগছে, কিন্তু একজনের ১০০ ঘন্টাতেও সে শিখতে পারছে না। তো এটা কিন্তু আসলে খালি পরিশ্রমের ফসল না যে আপনি পরিশ্রম করেই গেলেন। মানে অহেতুক বা অপরিকল্পিত যেই পরিশ্রম আছে সেটা করলেও কিন্তু যে আপনি সফল হয়ে যাবেন কোনো একটা বিষয়, সেটাও কিন্তু না। তো দেখা যায় যে হ্যাঁ, মেধা বলতে আসলে কিছু আছে, হয়তো বংশানুক্রমে সে কিছুটা মেধাবী পায়। যদিও এটার সংখ্যা আমার মনে হয় লাখে ১ জন ২ জন যে তারা সুপার ডুপার একটা মেধা নিয়ে জন্মায়, যে যেকোনো বিষয়ে তারা অনেক বেশি অবদান রাখতে পারে। আর মনোবিজ্ঞানের ভাষায় যদি আসি, তো মনোবিজ্ঞানী ক্যারল ডিউকের গবেষণা বলে মেধাবী তকমা দিলে বরং শিশুদের ক্ষতি হয়। আর অ্যান্ড্রেস এরিকসন দেখিয়েছেন যে বিশেষজ্ঞতা মানে কোনো বিষয়ে স্পেশালিটি পাওয়ার পেছনে ডেলিভারি প্র্যাকটিস নামক একটা জিনিস আছে, জন্মগণ কোনো প্রতিভা নয় আর কি। তো এই যে ডেলিভারি প্র্যাকটিস, আপনি অভ্যাসের ফলে আস্তে আস্তে মেধার বিকাশ করছেন, সেই জিনিসটাই কিন্তু বিজ্ঞানের ভাষায় হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি মানুষের মধ্যে দেখা যায় ট্রেটটা। তো এই জিনিসটা ডিটেক্ট করে যেই জিনিসগুলো, সেটা হচ্ছে যে আপনার পরিবেশ, কোন পরিবেশে একটা বাচ্চা বড় হচ্ছে, সে কি পরিমাণে পুষ্টিকর খাবার খাচ্ছে, পুষ্টি পাচ্ছে, তার শিক্ষা কে দিচ্ছে, শিক্ষা সে কোত্থেকে গ্রহণ করছে, আর তারপর হচ্ছে যে সুযোগ, সে কতদূর সুযোগ পাচ্ছে। আহ, খুব মানে পত্রিকায় মাঝে মধ্যে নিউজ দেখবেন যে গরিবের কোনো ছেলে বা রিক্সাওয়ালার কোনো ছেলে বা চাষির একজন ছেলে যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয় বা কোনো দামি পদে যায়, তাহলে সেটা পত্রিকার হেডলাইন হয়। কেন পত্রিকার হেডলাইন হয়? কারণ আমরা সবাই ধরেই নিয়েছি যে বড়লোকের ছেলেপিলে যারা আছে এরা ভালো শিক্ষা পাবে, ভালো খাবে, ভালো জায়গায় কোচিং করবে, ভালো পড়বে, এবং এরাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, বড় বড় রাজনীতিবিদ হবে, সবকিছু হবে। তো গরিব ঘর থেকে যখন কেউ আসে বা এরকম হুট করে মেধাবী একজন বের হয়ে যখন ডাক্তার হয়, তো তখন দেখা যায় যে বা ইঞ্জিনিয়ার হয় বা কোনো একটা সায়েন্টিস্ট হয়ে যায়, তখন কিন্তু তাকে নিয়ে একটা পত্রিকা হেডলাইন করে। কারণ ওরাও এই জিনিসটা মানে আমরাও সাধারণভাবে জিনিসটা নিতে পারি না, যে আমাদের তো মনেই হয় যে হ্যাঁ ঠিক আছে, ও কিভাবে পারলো এই জিনিসটা। কিন্তু ওইখানেও যদি আপনি একটু খবর নিয়ে দেখেন, তাহলে দেখবেন যে এই দরিদ্র ঘরের বা অবহেলিত যেই আনপ্রিভিলেজ চাইল্ড, তো এই আনপ্রিভিলেজ চাইল্ড কিন্তু প্রচুর পরিশ্রম করে, প্রচুর অধ্যাবসায়ের পর কিন্তু এই জায়গাটায় আসছে। তো ওর হয়তো মেধা ছিল না, কিন্তু ওর পরিশ্রমটা ছিল। তো মেধাবী আসলে তৈরি করা যায়, আপনি কনসিস্টেন্ট প্র্যাকটিস যাকে বলে সেই জিনিসটা করবেন। তো বর্তমান বিজ্ঞানের কথা যদি আমি বলি, মানে লজিকের কথা বলি, তো মেধা হচ্ছে একটা জটিল মিথস্ক্রিয়া, একটা জটিল প্রক্রিয়া। আপনার জিন কিছু ফ্যাক্টর এখানে রাখে যে আপনার বংশগতভাবে আপনি কি পরিমাণ জিনিসপত্র নিয়ে আসতেছেন, তারপর আপনার পরিবেশ, আপনার প্রচেষ্টা, এইটা নিলেই আপনার সক্ষমতা গড়ে ওঠে যে কোনো একটা কাজে সফল হওয়ার, সেইটাকে আমরা মেধাবী বলি। মানে কিছুটা সম্ভাবনা নিয়ে হয়তো আপনি জন্মগ্রহণ করতে পারেন, কিছুটা সম্ভাবনা আপনার থাকতে পারে, অন্যদের থেকে হয়তো আপনি বেটার মেমোরাইজ করতে পারেন জিনিসপত্র, কিন্তু সেটা কিন্তু ফুটিয়েও তোলা যায়, আবার নষ্টও করে ফেলা যায়, দুইটাই সম্ভব। তো সম্ভব হচ্ছে কি কারণ, সেটা হচ্ছে প্র্যাকটিসের উপর। আপনি যদি প্র্যাকটিস না করেন, লাইক আমি যদি উদাহরণ দিই যে বাংলাদেশে সাকিব আল হাসান ওয়ার্ল্ডের বিশ্বসেরা প্লেয়ার হয়েছিলেন, তো এইখানে ওনার মেধা আছে, হ্যাঁ ওনার মেধা আছে,
কিন্তু উনি যদি প্র্যাকটিস না করতেন এই মেধা কিন্তু কোনো কাজে লাগতো না। এবং উনি অনেকটা বলে যে বারবার প্র্যাকটিস 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 করার পরেই কিন্তু উনি এই বিশ্বসেরা তকমাটা পেয়েছেন, তার আগে কিন্তু পান নাই। তো এইখানে যদি আমি খালি বলি হ্যাঁ উনি মেধাবী হয়েছেন বা উনি বড়লোক ঘর থেকে এসেছেন, এই জিনিসগুলো কিন্তু খাটে না। খাটে হচ্ছে যে হ্যাঁ উনি চেষ্টা করেছেন, তাই ওনাকে আমরা বলতেছি ক্রিকেটের মেধাবী মুখ। তো এখন আমাদের সমাজের যে সমস্যাটা হচ্ছে, আমাদের সমাজের সমস্যাটা হচ্ছে মেধা বলতে আমরা বুঝি যে মুখস্থ করার ক্ষমতাকে, এটাকে আমরা মেধা ধরে নেই। তো এই জিনিসটাকে আসলে আমি আমি কখনো মেধা ধরি না এই জিনিসটাকে। যেই কারণে পরীক্ষা যে পদ্ধতি আছে সেই পদ্ধতির উপর আমার প্রচুর অনীহা। আমার মনে হয় যে এই পরীক্ষা পদ্ধতিটা আসলে ভালো না। আর দ্বিতীয় হচ্ছে যে পরীক্ষার নম্বর কে কত বেশি পেয়েছে, তো সেটার উপর আমরা ধরে নেই যে এ মেধাবী। আর অনেক সময় দেখা যায় বাকপটু লোকজন আছে না, যে আপনি কোনো একটা প্রশ্ন করলেন সে খুব দ্রুত উত্তর দিয়ে দিতে পারতেছে, মানে রাজনীতিবিদদের মতো কথা বলতে পারতেছে, তাকে আমরা খুব মেধাবী ধরি। আসলে কিন্তু মেধাবী কিন্তু ওইভাবেও মাপা যায় না। তো মেধাবী যদি আমার বলতে হয় যে সৃজনশীল কাজ যারা করতে পারে, যাদের মনে সহমর্মিতা আছে, যারা নেতৃত্ব দিতে পারে এবং কোনো একটা কাজে ধৈর্য ধরে সে ঘন্টার পর ঘন্টা লেগে থাকতে পারে, এটাই হচ্ছে কি আসল মেধার রূপ। আর যেগুলাকে আসলে মানে এই ট্রেডগুলোকে আমরা পরিমাপের পদ্ধতি হিসেবে টোটালি ধরি না, আমরা ধরি নিই ওই যে মুখস্থ করাকে, পরীক্ষায় ভালো নম্বর পাওয়াকে, চটজলদি উত্তর দিতে পারতেছে একে। তো সংক্ষেপে যদি বলি সেটা হচ্ছে যে আসলে মেধা আছে, কিন্তু আমরা যেভাবে বুঝি আসলে মেধাকে, মেধা কিন্তু সেটা না। মেধা হচ্ছে বহুমাত্রিক একটা জিনিস, আর এটা খুবই পরিবর্তনযোগ্য। তো এইটাকে না স্থির সম্পদ, মানে এই জিনিসটা আপনার সবসময় ফিক্স থাকবে যে আপনার মেধা, এটা ভাবাটা হচ্ছে সবচেয়ে বড় ভুল একটা কাজ। আমাদের এইখানে যে সমস্যাটা এখন হচ্ছে যে আমরা বাচ্চাদেরকে চিন্তা করি ছোটবেলা থেকেই তাকে মেধাবী বানাইতে হবে, মানে সে মেধা নিয়ে জন্মগ্রহণ করবে। এই আইডিয়াটা টোটালি এই রং আইডিয়াটা থেকে আপনার বের হয়ে আসতে হবে। একটা মানুষ মেধাবী ধীরে ধীরে ধাপে ধাপে হয়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে গেলে প্রচুর কথা বলা যায়। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যায় যে ভালোর থেকে খারাপ পোর্শনগুলো অনেক বেশি এখানে। তো বিগত বছরগুলোতে সরকার একটা পদ্ধতি দিয়েছিল যে স্কুলে কিভাবে বাচ্চাদেরকে ভর্তি করাতে হবে, সেটা হচ্ছে যে লটারির মাধ্যমে বাচ্চারা বিভিন্ন স্কুলে ডিস্ট্রিবিউট হয়ে যাবে এবং তার কাছাকাছি স্কুল যেটা আছে সেটাতে তাকে প্রাধান্য দেওয়া হবে, বা তার যদি কোনো কোটা থাকে সে কোটাকে প্রাধান্য দেওয়া হবে। তো জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছিল এই কারণে যে বাচ্চাদেরকে ভর্তিযুদ্ধ নামক একটা অসম যুদ্ধে নামতে হইতো না। তো এখন ঘটনা হচ্ছে আমাদের বর্তমান যে শিক্ষামন্ত্রী আছে উনি এসেই বললেন যে এই জিনিসটা বাদ করে দিতে হবে, বাচ্চাদেরকে মেধার ভিত্তিতে ভর্তি করাতে হবে। এখন এখানে কিছু প্রশ্ন করা যায়, সেই প্রশ্নগুলা মানে এই বিষয়ে কথা আসলে না বললেই না, সেই প্রশ্নগুলো উঠে আসে। সেটা হচ্ছে যে একটা বাচ্চার মেধা বলতে আপনি কি বোঝান? আমাদের স্কুলের মূল লক্ষ্যটা কি? স্কুলের মূল লক্ষ্য হচ্ছে যে বাচ্চাকে আমরা ওইখানে দেব, বাচ্চা ওইখানে শিখবে, শেখার পরে কয়েক বছর লাইক ১০ বছর ৯ বছর ক্লাস 10 এ গেলে সে একটা পরীক্ষা দিয়ে বুঝতে পারবে যে সে আসলে কতদূর মেধাবী হয়েছে, সে কি শিখেছে না শিখেছে সেইটা। কিন্তু যখন একটা বাচ্চাকে আমি ছোটবেলা থেকে বলে দিচ্ছি যে তুমি মেধাবী না তাই তুমি এই স্কুলে ভর্তি হতে পারোনি, এটা চান্স নিতে পারোনি, তো ওইখানেই কিন্তু তার মনটা ছোট হয়ে যায় প্রথম থেকে। তো এই জিনিসটা আসলে লটারি সিস্টেমটা বাদ করে দেওয়াটা উচিত হয় নাই, বরঞ্চ এরকম একটা সিস্টেম করা উচিত ছিল যে বাচ্চারা যে কোনো স্কুলে চাইলে ভর্তি হতে পারবে এবং তার কাছাকাছি স্কুলে তাকে প্রাধান্য দেওয়া হবে, তার ভাই বোন যদি ওই স্কুলে পড়ে সেখানে তাকে প্রাধান্য দেওয়া হবে। এই যে ভর্তি পরীক্ষার যুদ্ধ, আমি অনেক সময় দেখতাম যে গার্ডিয়ানরা এই ফর্ম কালেক্ট করার জন্য লম্বা লাইন ধরে দাঁড়িয়ে আছেন প্রায় সেই সকাল থেকে। মানে স্কুল খুলবে হয়তো ৮টা-৯টার দিকে, তখন ফর্ম দেওয়া শুরু করবে, কিন্তু তারা ভোর ৫টা-৬টার থেকে দাঁড়িয়ে আছেন। এই যে একটা মানে কি বলে প্রতিযোগিতা, সেটা হচ্ছে বাচ্চাদের থেকে গার্ডিয়ানদের বেশি প্রতিযোগিতা থাকতো তখন। আর এরপরে আরো একটা কথা হচ্ছে যে ছোট বাচ্চারা যারা এখনো কিছুই জানে না শেখে না, তাদেরকে কোচিংয়ে ভর্তি করানো হতো। কোচিংয়ে ভর্তি করিয়ে দিয়ে তাদেরকে তোতা পাখির মতো কিছু জিনিস শেখানো হয়। এবং আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা মনে করি যে যে যত ভালো তোতা পাখি হতে পারে সে তত বেশি মেধাবী, মানে মুখস্থ বিদ্যা হচ্ছে যার যত বেশি সে তত বেশি মেধাবী হয়। তো বড় বড় তোতা হচ্ছে এখানে সবচেয়ে বড় মেধাবী। আর গোল্ডেন এ প্লাস যে কারণে আমি খুবই অপছন্দ করি, কারণ এইটাও আসলে ক্রিয়েটিভিটির কিছু নাই, ক্রিয়েটিভ লোকজন বাদে আসলে কাউকে মেধাবী বলার কিছু নাই। আপনি যত বেশি মুখস্থ করতে পারেন, আর যে জিনিসটা বইয়ে লেখা আছে আর যেটা আপনার মুখস্থ করার দরকার নাই, বই থেকে আপনি যখন খুশি পড়তে পারেন, সেই জিনিসটা আপনি পরীক্ষার খাতায় মুখস্থ করে লিখে আপনি মেধার পরিচয় দিচ্ছেন। এইটা আসলে মেধার পরিচয় বা মাপকাঠি মাপার জন্য কোনো মানদণ্ড হতে পারে না। এই জিনিসটা আসলে ভালো না, কিন্তু আমরা আসলে ট্রেন্ডে গা ভাসিয়ে দিলাম আর কি সেটা। তো এই যে লটারি সিস্টেম বাদ করা হয়েছে সেইটা আসলে আমি খুব ভালো চোখে দেখতেছি না। কারণ স্কুল যেই জিনিসটা আমরা বলি স্কুল,
স্কুলের মূল লক্ষ্য ছিল আমি একদল বাচ্চাকে নেব, বাচ্চাগুলোকে আমি পড়াবো, পড়িয়ে আমি তাদেরকে ভালো করব, ভালো করে তাদেরকে মেধাবী বানাবো, এরপর তাদেরকে আমি পরীক্ষা নিব। বেশ একটা লম্বা সময় ধরে আমি পরীক্ষা নিলাম ক্লাস 10 এর পরে গিয়ে বা 5-6 এ গিয়ে। স্কুলের কাজ ছিল বাচ্চাকে মেধাবী বানানো, বাচ্চাকে পড়ানো, বাচ্চাকে শেখানো। স্কুলের কাজ সেইটা। এখন আমি যদি আগেই বাসা থেকে বা কোচিং সেন্টার থেকে বাচ্চাকে পড়িয়ে শুনিয়ে বুঝিয়ে তারপর স্কুলে পাঠাই এবং স্কুলের বাইরেও তাকে আবার কোচিং করাই, তাহলে স্কুলের ভ্যালুটা আসলে কি থাকে? ওই অনলি একটা সার্টিফিকেটের জন্য। এই যাত্রী আসলে অনেক দূর আগাতে চায়, অনেক বড় বড় গল্প করে, অনেক কিছু করে, কিন্তু তারা বাচ্চাদেরকে ছোট থেকে পার্সিয়ালিটির মধ্যে ঠেলে দিচ্ছে। তো এখন দেখা যাবে যে সেই আগের সিস্টেম আবার চলে আসবে। ভালো ভালো স্কুলগুলোতে ভর্তির জন্য ঘুষ বাণিজ্য হবে। তারপর হচ্ছে গিয়ে লাইন ধরবে গার্ডিয়ানরা এবং বাচ্চাদের উপর 6 বছর বয়স, আমাদের তো এখানে স্কুলে ভর্তি হওয়ার বয়স 6, তো 6 বছরের আগেই তাদের মানে শৈশব বলে আর কিছু নাই, এমনিতেও নাই শহর অঞ্চলগুলোতে। তারপরেও যতটুকু ছিল এখন সেইটাও বাদ যাবে, তাদেরকে আবার নামিয়ে দেওয়া হবে যে তোমরা পড়ো 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 পড়ো। ছোট বাচ্চা কিছু বোঝে না, কিন্তু তাকে ভালো একটা স্কুলে ভর্তি হইতে হবে, সেরা স্কুলে ভর্তি হইতে হবে। তা আপনি সেরা হলেন কিভাবে রে ভাই? আপনার পুরা এলাকা থেকে, আশেপাশ থেকে আপনি সবচেয়ে ভালো বাচ্চাগুলোকে কালেক্ট করবেন, যারা ভালো মুখস্থবিদ্যা পারে, তো তাদেরকে নিয়ে আপনি তারপর স্কুলে ক্লাস করাবেন এবং ক্লাস করানোর পরে আপনি যখন রেজাল্ট ভালো করবে তারা, তো আপনি গিয়ে তখন বলবেন যে এই যে আমার স্কুল অনেক ভালো রেজাল্ট করেছে। তো এখানে আপনার কৃতিত্বটা কোথায়? যেমন বাংলাদেশের সেরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির যেগুলো আছে সেটার মধ্যে যদি বুয়েটের কথা বলি, বুয়েট কিন্তু একদম বেছে সবচেয়ে ভালো স্টুডেন্টগুলো নেয় পুরো বাংলাদেশ থেকে। এবং মেডিকেলের ক্ষেত্রে কিন্তু একই রকম হয় যে তারা সবচেয়ে বাছাই করা ছাত্রগুলোকে নেয়, এরপর তারা হচ্ছে পাশ করে বের হয়। তো এর বাইরেও কিন্তু ইউনিভার্সিটিগুলো আছে এবং এর বাইরেও তো স্টুডেন্ট আছে, তো সবার পছন্দ ধরেন এগুলো থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সাবজেক্ট আছে, লাইক আইবি এর মতো সাবজেক্ট আছে, ইকোনমিক্সের মতো সাবজেক্ট আছে। তো এইগুলোতে কিন্তু মানুষজন সবচেয়ে সেরা ছাত্ররা যায়, বাছাই করে নেয়, এমন না যে এখানে সেরা বানানো হয়। তারপরেও কলেজ, ইউনিভার্সিটি বা একদম এসএসসি পরীক্ষা দিচ্ছে যারা, তাদের মেধা যাচাই করার পদ্ধতিটা কিছুটা মেনে নেওয়া যায় যে হ্যাঁ, তোমাদেরকে অনেক দিন সময় দেওয়া হয়েছে পড়াশোনা করার জন্য, তোমাদেরকে স্কুলে পড়িয়েছে, কলেজে পড়িয়েছে, এরপর তো হচ্ছে গিয়ে তোমাদের আমরা পরীক্ষা নিচ্ছি। তো একটা বাচ্চার মেধা কিভাবে আপনি যাচাই করেন? বাচ্চাকে মেধাবী বানানোর দায়িত্ব কার? স্কুলের। সেই স্কুলে যদি বলে যে না, আমরা এখন একটা পরীক্ষা নিয়ে তারপর হচ্ছে ভালো বাচ্চাগুলো কালেক্ট করব, তো দেখা যাবে যে কিছু স্কুল সেই আগের মতোই হচ্ছে যে তারা খুব ভালো স্টুডেন্ট কালেক্ট করবে। অ্যাকচুয়ালি কোচিং করানোর সামর্থ্য কিন্তু বাংলাদেশের সব ফ্যামিলির থাকে না। তো দেখা গেছে যে যারা একটু সচ্ছল আছেন তাদের বাচ্চাদেরকে তারা কোচিং করাবেন, বাইরে পড়াবেন এবং এক্সট্রা কেয়ার নেবেন, এরপর তারা হচ্ছে ভালো স্কুলগুলোর জন্য কম্পিট করবেন আর কি, বাচ্চাদেরকে ওইখানে দিবেন। তো লটারি সিস্টেমটা বাদ করাটা আসলে খুব একটা ভালো হয় নাই। তো মানে আমরা যেই ইউটোপিয়ান স্কুলগুলোর কথা বলি, অন্তত আমি মনে করি সেইগুলা হচ্ছে গিয়ে স্কুলে যাবে বাচ্চারা শেখার জন্য, শিখিয়ে পড়িয়ে বাচ্চাকে স্কুলে ভর্তি করানোর আসলে কোনো দরকার নাই। তাহলে স্কুল আছে কি জন্য? স্কুল তো বাচ্চাকে শেখাবে, মেধাবী বানাবে স্কুল। 8-10 বছর পড়ান, তারপর তার পরীক্ষা নিয়ে দেখুন যে সে পারে কি পারে না। তো যখন এই লটারির সিস্টেম হইলো তখন কিন্তু দেখা গেছে যে বাচ্চারা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তো ডিস্ট্রিবিউট হয়ে যাওয়ার পর একটা কম্বিনেশনের মধ্যে আসছে। কিছু বাচ্চা ভালো, কিছু বড়লোক ফ্যামিলি থেকে আসছে, কিছু গরিব ফ্যামিলিতে আসছে, কেউ মেধাবী, কেউ কম পারে। এই যে একটা সুন্দর মানে ডিস্ট্রিবিউশন ছিল, ছড়ানো ছিটা ছিল। তো এই জিনিসটা আসলে খুব একটা চমৎকার জিনিস ছিল। তো এখন আসলে আর সেই জিনিসটা থাকবে না। এটা আরেকটা হচ্ছে এলিট শ্রেণী ক্রিয়েট করবে যে এইটা হচ্ছে এলিট স্কুল আর ওইটা হচ্ছে খারাপ স্কুল। তো ব্যাপারটা আমার আসলে ভালো লাগে নাই। তো এই জিনিসটা যারাই করছেন তারা আসলে শিক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তা ভাবনা তো করেন দেখেই পরিবর্তন করার চেষ্টা করতেছেন, কিন্তু জিনিসটা আসলে খুব একটা ভালো না। লজিক্যালি জিনিসটা যৌক্তিকভাবে খাটে না। কোচিং ব্যবসাকে আরো উৎসাহিত করছেন আপনারা এবং আবার সেই দীর্ঘমেয়াদী লম্বা লাইন এবং গার্ডিয়ানদের দৌড়ঝাঁপ। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ভালো না, কিন্তু তারপরেও দেখা যায় যে শিক্ষার্থীর থেকে তার অভিভাবক যারা আছে এরা অনেক বেশি উৎসাহী পড়াশোনার বিষয়ে। অথচ ওরা কিন্তু যে জিনিসটা আমাদের পরিবর্তন করা দরকার ছিল সেটা ছিল প্রতিটা স্কুলে ভালো টিচার নিয়োগ দেওয়া, ভালো শিক্ষক নিয়োগ দেওয়া, শিক্ষকদের বেতন বাড়ানো, তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা এবং আমরা যেন যে বিশ্বমানের শিক্ষার কথা বলি সেই শিক্ষার সাথে এক হতে পারি। তো আমাদের বইপত্র যেমন খারাপ, বইপত্রের কারিকুলাম যেমন হচ্ছে খুবই নিম্নমানের, এবং হচ্ছে আমাদের যারা পড়ান তারা কিন্তু ধরেন হচ্ছে গিয়ে আর কোথাও যদি জব না পান তাহলে কিন্তু সে শিক্ষকতা পেশায় জয়েন করেন।
তো এইখানে কিন্তু খুব বেশি মেধাবী শিক্ষকও নাই কিন্তু আমাদের, যে তারা বাচ্চাদেরকে খুব ভালোভাবে শেখান। হয়তো দেখা গেছে যে পুরো একটা স্কুলে যদি 40 জন শিক্ষক থাকে, তার মধ্যে 2 জন হয়তো খুব মেধাবী এবং তারা বাচ্চাদেরকে খুব কেয়ার নিয়ে শেখান। বাকিরা হচ্ছে যে অন্য কোথাও জব পাই নাই, তাই এই শিক্ষকতা পেশাটা আমরা বেছে নিয়েছি। মানে অনিচ্ছুক, শেখানোর ব্যাপারে অনিচ্ছুক যারা। তো যিনি নিজে শিখতে চান না এবং নতুন জিনিসপত্র অ্যাডপ্ট করেন না, তিনি বাচ্চাদেরকে কি শেখাবেন? আমাদের বেশিরভাগ স্কুলের গল্পগুলো হচ্ছে এইরকম। আমি নিজে যে স্কুল থেকে পড়েছি সেখানেও একই রকম অবস্থা ছিল। হয়তো 2 জন 3 জন ভালো শিক্ষক ছিলেন, বাকিরা শুধু টাইম পাসের মতো এসে পড়াতেন। তো বাচ্চারা যা পড়তো নিজে থেকেই পড়তো আর কি। তো যাই হোক, বিষয়টা ভালো লাগে নাই। যদি কারোর নজরে পড়ে একটু দেখবেন যে আসলে লটারি সিস্টেমটাই ভালো ছিল। অন্তত বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে লটারি সিস্টেমটাই ভালো ছিল। আর যদি লটারি সিস্টেমটা তুলে দিতে চান, তাহলে এমন একটা ব্যবস্থা করুন বা এইরকম করুন যে সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্কুলে ভালো টিচার দেওয়ার ব্যবস্থা করুন। টিচারদের পরীক্ষা নেন আগে, মানে যারা পড়াবে তাদের পরীক্ষা নেন যে তারা আসলে মেধাবী কিনা। তারা যদি মেধাবী না হয়, তাহলে ওই বাচ্চাকে সে পড়াবে কিভাবে? দ্বিতীয়ত কথা হচ্ছে, যদি কেউ এই স্কুলে না পড়ে ওই অন্য জায়গায় পড়তে চায়, সেটার ব্যবস্থা করুন যে হ্যাঁ ঠিক আছে, আমরা এখানে পড়তে চাচ্ছি, এটা আমার এলাকার কাছে। আর এলাকার কাছে স্কুলে প্রাধান্য দিন। লাইক কেউ একজন ধরেন হলি ক্রস, ভিকারুন্নেসা এগুলাতে পড়তে চায়, তো সে বাসা অনেক দূরে হলেও সে এইখানে এসে পরীক্ষা দিয়ে সেই ব্রাঞ্চেই পড়বে, এইখানে পড়বে। এই জিনিসগুলো বাদ দিতে হবে যে আপনার এই লোকালিটির মধ্যে থাকলে আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন। তো এই কিছু মানে স্ট্রং ইনিশিয়েটিভ নিতে হবে, যেন দেখা যায় যে শুধুমাত্র স্কুল কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা না হয়।